দেখেন পিডিএফটা তো দেখা যাচ্ছে বোধহয়। জি স্যার। আমাদের আজকের টপিক হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন। আমরা হচ্ছে 4 স্টেপ মডেলিং এর প্রথম স্টেপ যেটা ট্রিপ জেনারেশন, ওইটা লাস্ট 2টা ক্লাস বা 3টা ক্লাসে দেখছি। তো ট্রিপ জেনারেশনে হচ্ছে আমাদের 2টা মডেল ছিল, একটা ছিল কি গ্রোথ ফ্যাক্টর মডেল আর একটা ছিল কি রিগ্রেশন মডেল। তো আশা করি যে রিগ্রেশন মডেলটা আপনারা হাতে কলমে করছেন, কিছুটা হলেও বুঝতে পারছেন যে এটা কি জিনিস আসলে, আশা করতেছি। তো আমরা আজকে 4 স্টেপ মডেলিং এর সেকেন্ড স্টেপ যেটা ট্রিপ ডিস্ট্রিবিউশন আমরা শুরু করতেছি হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, দেখেন তো ট্রিপ ডিস্ট্রিবিউশনের একটু প্রথমে আপনাদেরকে পড়ার জন্য বলছিলাম, বাট মনে হয় না কেউ পড়ছেন। তারপরও আমরা দেখি স্লাইডটা কি দেখা যাচ্ছে নাকি আবার ইয়া হয়ে গেছে? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখেন এখানে হচ্ছে ফার্স্টে যে প্যারাটা বলা আছে যে ডিসিশন টু ট্রাভেল ফর এ গিভেন পারপজ ইজ কল্ড ট্রিপ জেনারেশন। আমরা বলছি যে যদি কোনো একটা উদ্দেশ্য থাকে, আমি বাসা থেকে বের হইছি, কোনো জায়গায় যাব, কোনো জায়গায় ট্রাভেল করবো, আমার একটা উদ্দেশ্য আছে যে আমি মুভি দেখার জন্য বসুন্ধরা সিটিতে যাব, আমি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাব, আমি শপিং করার জন্য মার্কেটে যাব, আমি ক্লাস করার জন্য ইউনিভার্সিটিতে যাব। আমি যদি এরকম কোনো পারপোজে একটা ট্রাভেল করি তাহলে হচ্ছে আমি ওটাকে বলতে পারি ট্রিপ জেনারেশন। ওইটা একটা ট্রিপ হবে, এই জিনিসটা আমরা দেখছি আগে। This generated trip from each zone is then distributed to all other zone based on the choice of destination. আচ্ছা, এখন আপনি একটা জোন থেকে একটা ট্রিপ জেনারেট করলেন। এখন আপনি যেই জোন থেকে জেনারেট করছেন, এই মনে করেন আপনার স্টাডি এরিয়া, আপনি জোন নাম্বার 1 থেকে ট্রিপ জেনারেট করছেন। এখন আপনার হাতে মনে করেন স্টাডি এরিয়াটাকে আপনি 3টা জোনে ভাগ করছেন, 1 2 3। আপনি জোন 1 থেকে হয় জোন 2 তে আসবেন, নাইলে কোন জোনে যাবেন? জোন 3 তে আসবেন না? জি স্যার। এখন এই যে চয়েস, মানে জোন 1 থেকে কেউ একজন হয়তো জোন 2 তে আসবে, কেউ একজন হয়তো জোন 3 তে যাবে। তার চয়েসের উপর বেস করে আমরা ট্রিপ গুলাকে, যদি জোন 1 থেকে মনে করেন 10টা ট্রিপ জেনারেট হয়েছে, এই 10টা ট্রিপকে আমি ভাগ করে দিব কোথায়? জোন 2 আর জোন 3 তে ভাগ করে দিব, মানে কোন জোনে কতগুলা যাবে, এটাই তো ট্রিপ ডিস্ট্রিবিউশন, তাই না? ডিস্ট্রিবিউট করতেছি, বন্টন করতেছি। মনে করেন আজকে আপনারা ক্লাস করতেছেন 7 থেকে 8 জন। আমি চিন্তা করলাম আপনাদেরকে হচ্ছে একটা করে 1 টাকা দামের চকলেট খাওয়াবো, ঠিক আছে? এখন আমার কাছে চকলেট আছে মনে করেন 20টা। এই 20টা চকলেট আমি দিব কয়জনকে? 8 জনকে দিব। কাউকে দিব মনে করেন 2টা, কাউকে দিব 3টা, কাউকে দিব 1টা। আমি আমার ইচ্ছা মতো ডিস্ট্রিবিউট করব। এটাই তো ডিস্ট্রিবিউশন, ভাগ করা, তাই তো? আচ্ছা, তো দেখেন যে দিস ইজ কল্ড ট্রিপ ডিস্ট্রিবিউশন হুইচ ফ্রম দ্য সেকেন্ড স্টেজ অফ ট্রাভেল ডিমান্ড মডেলিং। হ্যাঁ, মানে আমরা জানি যে এটাই হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে কি, যে ট্রাভেল ডিমান্ড মডেলিং এর দ্বিতীয় ধাপ বা সেকেন্ড স্টেজ। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। বাংলা কথাবার্তা একটু পড়ি, বাংলা কথাবার্তা একটু পর শেষ করে দিব। এরপর হচ্ছে আমি আমার মতো করে খাঁটি বাংলায় পড়াবো, অসুবিধা নেই। দেখেন, দেয়ার আর এ নাম্বার অফ মেথড টু ডিস্ট্রিবিউট ট্রিপস অ্যামং ডেস্টিনেশন এন্ড টু সাচ মেথড আর গ্রোথ ফ্যাক্টর মডেল এন্ড গ্র্যাভিটি মডেল। দেখেন, আমরা দেখছি যে রিগ্রেশনে কয় ধরনের মডেলিং ছিল? 2 ধরনের, গ্রোথ ফ্যাক্টর আর ছিল কি রিগ্রেশন। সরি, ট্রিপ জেনারেশনে 2 ধরনের মডেলিং ছিল, মনে আছে না একটু আগে যে বললাম? জি স্যার, গ্রোথ ফ্যাক্টর আর রিগ্রেশন। আর ট্রিপ ডিস্ট্রিবিউশনেও 2 ধরনের মডেলিং আছে, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর আর একটা হচ্ছে কি গ্র্যাভিটি। ঠিক আছে, দেখেন ট্রিপ ডিস্ট্রিবিউশনে কিন্তু 2 ধরনের মডেলিং করা যায়। একটা হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর মডেলিং, আগেরটার মতোই। আর নতুন আরেকটা মডেলিং করা যায়, সেটা হচ্ছে কি গ্র্যাভিটি মডেলিং। এই লাইনটাকে, মানে এই জিনিসটাকে আরেকবার বলার দরকার আছে? না স্যার। আমাকে তাহলে নদী বলেন, এই ট্রিপ ডিস্ট্রিবিউশনে কয় রকম মডেলিং করা যায়? নদী শুনতেছেন নাকি এখন আবার ডিসকানেক্ট হয়ে যাবে? আল্লাহ জানে। হ্যাঁ, আচ্ছা, শুনলে তাহলে একটু বলেন যে ট্রিপ ডিস্ট্রিবিউশনে কয় রকম মডেলিং করা যায়। বলতে না পারলে কোনো সমস্যা নেই, যদি না পারেন কোনো সমস্যা নেই, জাস্ট সবাই যেন শুনে মনে রাখতে পারে জন্য জিজ্ঞেস করব। ভুলে গেছেন? সমস্যা নাই, একটু অনুরোধ দেন। দেখেন, আমরা বললাম যে ট্রিপ ডিস্ট্রিবিউশনে 2 রকমের মডেলিং করা যায়। একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেল। এই গ্রোথ ফ্যাক্টর মডেল আমরা হচ্ছে ট্রিপ জেনারেশনও দেখছিলাম, তাই না? যে একটা ফ্যাক্টর থাকে, ওই ফ্যাক্টর দিয়ে বেস ইয়ারের নাম্বার অফ ট্রিপ জেনারেশনকে গুণ করলে হচ্ছে আমরা কি ফিউচার ইয়ার বা ডিজাইন ইয়ারের নাম্বার অফ ট্রিপ জেনারেশন পাওয়া যায়। একটা জাস্ট ফ্যাক্টর বের করি। ফ্যাক্টরটা কেমনে বের করি মনে আছে? ফিউচার ইয়ারের পপুলেশন, ফিউচার ইয়ারের ইনকাম, ফিউচার ইয়ারের আরেকটা জানি কি ছিল? স্যার ভেহিকল ওনারশিপ। ইনকাম ছিল আর ভেহিকল ওনারশিপ ছিল মনে হয়। ওইটা দিয়ে বেস ইয়ারের পপুলেশন, বেস ইয়ারের ইনকাম,
বেজ ইয়ারের ভেহিকেল ওনারশিপকে ভাগ করলে একটা ফ্যাক্টর পাই, ছোট হাতের F বা বড় হাতের F যেটাই বলেন না কেন। এই ফ্যাক্টর দিয়ে আমি হচ্ছে ফিউচার ইয়ারের ট্রিপ জেনারেশন বাইর করতে চাইলে বেজ ইয়ারের ট্রিপ জেনারেশনকে যদি এই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি এই ছোট হাতের F দিয়ে, তাহলে হচ্ছে ফিউচার ইয়ারের জন্য নাম্বার অফ ট্রিপ জেনারেশন আমি বের করতে পারতাম যদি আমি বেজ ইয়ারের নাম্বার অফ ট্রিপ জেনারেশন জানতাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে গ্রোথ ফ্যাক্টর মডেলিং, এটা তো বললাম যে ট্রিপ ডিস্ট্রিবিউশনের মধ্যে সেম জিনিসই আছে, কিন্তু এটার প্রয়োগটা একটু ভিন্ন। ট্রিপ জেনারেশন করার সময় এটা যতটা সহজভাবে করতে পারছি, ট্রিপ ডিস্ট্রিবিউশন এটা এতটা সহজ না, একটু কমপ্লিকেটেড, বেশি না, একটু সামান্য একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বললাম যে ট্রিপ ডিস্ট্রিবিউশনে দুই রকম মডেলিং আছে, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, আরেকটা কি, আরেকটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি মডেলিং, ঠিক আছে? এই যে মানে মহাকর্ষ, আমরা বলি না গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষীয় বল, গ্র্যাভিটি মডেল, ঠিক আছে? GRAVITY গ্র্যাভিটি। আচ্ছা, আমরা আজকে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেলিং শুরু করব। গ্র্যাভিটি মডেলিং একটু ঝামেলা আছে, কঠিন, অনেক বেশি কঠিন না, অল্প একটু কঠিন, মানে এটা হচ্ছে পরের ক্লাসগুলোতে দেখবো। আমাদের এই গ্রোথ ফ্যাক্টর মডেলিং দেখতে 2 ক্লাস লাগবে আশা করি। আজকে হচ্ছে আমরা দেখবো এক ধরনের গ্রোথ ফ্যাক্টর, আর নেক্সট ক্লাসে দেখবো কি আরেক ধরনের গ্রোথ ফ্যাক্টর। আমরা আবার আমাদের দুই ধরনের গ্রোথ ফ্যাক্টর মানে আমার হচ্ছে দেখেন, যখন আমরা ট্রিপ জেনারেশন দেখছিলাম আমাদের গ্রোথ ফ্যাক্টর মডেলিংটা খুব ফালতু টাইপের ছিল, একটা ফ্যাক্টর দিয়ে গুণ করছি কাজ হয়ে গেছে, খুব ইজি ছিল, তাই না? কিন্তু আমি যখন ট্রিপ ডিস্ট্রিবিউশনে গ্রোথ ফ্যাক্টর দেখতেছি, ট্রিপ ডিস্ট্রিবিউশনে গ্রোথ ফ্যাক্টর মডেলিংটা একটু জটিল, বেশি না, সামান্য একটু জটিল, এবং এটাকে আবার মানে 2 রকমের গ্রোথ ফ্যাক্টর মডেলিং আছে। তো এইগুলো এখন আমরা দেখবো আজকে, ঠিক আছে? দেখেন যে আমি যদি স্ক্রিন আবার শেয়ার করি আপনাদের সাথে, আবার পিডিএফটা দেখতেছেন না? জি স্যার। আচ্ছা দেখেন, growth factor model is a method which respond only to relative growth rate at origin and destination, and this is suitable for short term trend extrapolation. আপনার দাঁত ভেঙে যাইতেছে আমার। আচ্ছা দেখেন, এই কথাটার মানে হচ্ছে এই গ্রোথ ফ্যাক্টর মডেলিং, দেখেন এই যে একটা ছবি আঁকছি, জোন 1 থেকে জোন 2 তে হচ্ছে কিছু ট্রিপ যাচ্ছে, জোন 1 থেকে জোন 3 তে কিছু ট্রিপ যাচ্ছে। আচ্ছা একটা কথা বলেন, জোন 1 থেকে যেই ট্রিপগুলো জোন 2 তে আসতেছে ওই ট্রিপগুলোর জন্য অরিজিন কোনটা, অরিজিন উৎপত্তি স্থল কোনটা? 1 স্যার। 1 কি আমার অরিজিন না? অরিজিন স্যার। আর ডেস্টিনেশন কোন জোনটা? 2 and 3 2 হচ্ছে ডেস্টিনেশন, মানে যেই ট্রিপগুলো জোন 1 থেকে 2 তে আসতেছে তাদের জন্য আমার অরিজিন হচ্ছে জোন 1 আর ডেস্টিনেশন হচ্ছে কোনটা? জোন 2। এখন দেখেন এই গ্রোথ ফ্যাক্টর মডেলিং আমি যখন এই ট্রিপ ডিস্ট্রিবিউশনের জন্য ব্যবহার করতেছি, এইখানে হচ্ছে হয় আমি ধরি যে আমার অরিজিন থেকে যেই ট্রিপগুলা অরিজিন মানে যে জোন থেকে ট্রিপগুলা অরিজিনেটেড হবে বা উৎপন্ন হবে ওই জোনের জন্য আমি যদি একটা এরকম ফ্যাক্টর জানি, গ্রোথ ফ্যাক্টর জানি, তাহলে হচ্ছে ওইটা অ্যাপ্লাই করে আমি অরিজিনের ভ্যালুগুলোকে বাড়াই দিতে পারবো, বা আমি গ্রোথটা বুঝতে পারবো কি হারে বাড়বে বা কি হারে গ্রোথ হবে। অথবা এরকম হইতে পারে যে আমার যেটা ডেস্টিনেশন, ওই ডেস্টিনেশনের কি পরিমাণ মানে একটা জোন থেকে কি পরিমাণ মানে ট্রিপ হচ্ছে ওই জোনটাকে ডেস্টিনেশন হিসেবে ব্যবহার করবে, বা কি পরিমাণ ট্রিপের জন্য একটা জোন ডেস্টিনেশন হিসেবে কাজ করবে, এটাও যদি আমি কোন রকম একটা ফ্যাক্টর জানি, ফ্যাক্টর দিয়ে গুণ করে হচ্ছে বেজ ইয়ারটা জানলে ফিউচার ইয়ারটা বাইর করে ফেলতে পারবো। জাস্ট এতটুকুই কাজ আমাদের হচ্ছে এই গ্রোথ ফ্যাক্টর মডেলিং এ। যেটা প্রবলেম সেটা হচ্ছে মাত্র সামান্য একটা ফ্যাক্টর দিয়ে আমি এখানে হয় অরিজিনাল ভ্যালুগুলোকে গুণ করতেছি, নাহলে কি করতেছি ডেস্টিনেশনের ভ্যালুগুলোকে গুণ করতেছি। তো এটা আসলে এটার মধ্যে অনেক ইরর থাকে, যার জন্য এটা হচ্ছে মনে করেন আপনি আপনার কাছে হচ্ছে 2 বছর বা 3 বছরের ডাটা আছে, আপনি 2020 সাল আর 21 সালের ডাটা নিয়ে 2022 সালের জন্য কোনো একটা মডেলিং করবেন যে 2022 সালের আপনার কি হবে, মানে আপনার বেজ ইয়ার হচ্ছে 2020 আর 21 আর আপনার ফিউচার ইয়ার হচ্ছে 2022। তো অল্প কিছু ডাটা নিয়ে আপনি শর্ট টার্ম একটা এক্সট্রাপোলেশন বা শর্ট টার্ম একটা আপনি এক্সামিনেশন করতেছেন, একটা মডেল বানাচ্ছেন খুব কম সময়ে ডাটা নিয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই গ্রোথ ফ্যাক্টর মডেলিংটা ট্রিপ ডিস্ট্রিবিউশনের জন্য সুইটেবল। বাট যদি আপনি একটা লং টার্ম ডাটা নিয়ে কাজ করেন, মনে করেন আপনার কাছে 10 বছর 15 বছরের ডাটা আছে, আপনি 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত ডাটা নিয়ে কাজ করবেন, এই 20 বছরের ডাটা ইউজ করে আপনি 2025 সালে কি হইতে পারে এই এরকম কোন একটা মডেলিং করবেন, সেই ক্ষেত্রে আপনি আসলে গ্রোথ ফ্যাক্টর ইউজ করবেন না, আপনি গ্র্যাভিটির দিকেই ফোকাস করবেন। বোঝা গেছে? কথা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা দেখেন,
In gravity model, we start from assumption about trip making behavior and the way it is influenced by external factor. এখন দেখেন একটা ট্রিপ বা সাপোজ আমি আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার আপনি হচ্ছে বাসা থেকে বায়োস্টে যাওয়ার সময় কিভাবে যাইতে পছন্দ করবেন, বা আপনি ট্রিপটা হচ্ছে কি চিন্তা করে করবেন। এখন দেখেন আমি ট্রিপটা করার সময় আমার মাথায় কিন্তু অনেকগুলা এক্সটার্নাল ফ্যাক্টর থাকবে। এক হচ্ছে আমার যাইতে কত সময় লাগবে, মনে করেন আমার 9টা বাজে ক্লাস, আমি বাসা থেকে বেরোইছি 8টা 45-এ বেরোইছি 15 মিনিট আগে, তখন কিন্তু আমি যাইতে কত টাকা লাগবে ওইটা চিন্তা না করে টাইমের কথা চিন্তা করবো, ঠিক না ভুল? জি স্যার। আমার মাথায় কিন্তু কমফোর্টও থাকবে না, আমি কিন্তু দরকার হলে বাসে ঝুলা ঝুলা হইলেও যাইতে রাজি, কারণ আমি যদি টাইম মতো পৌঁছাতে না পারি আমার ক্লাস মিস হবে। আচ্ছা এখন মনে করেন আমার 9টায় ক্লাস, আমি 8টার সময় বাসা থেকে বেরিয়েছি, আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, তখন কিন্তু আমি বেশি ভাড়া দিব না, আমি যাবো কি 10 টাকা খরচ করে পাপিয়া বা পায়রাতে চলে যাবো। কথা কি বোঝা যাচ্ছে? এক সময় কিন্তু এক একটা ফ্যাক্টর আমার ট্রিপকে ইনফ্লুয়েন্স করতেছে। এগুলো কি? এগুলো এক্সটার্নাল ফ্যাক্টর না? জি স্যার। কোন সময় এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে টাইম, কোন সময় এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে কস্ট, কোন সময় এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে কি কমফোর্ট। এক এক সময় এক একটা জিনিস এক এক জনের জন্য ইম্পর্টেন্ট। কথাটা কি বুঝতেছেন? জি স্যার। তো এখানে যেটা কাহিনী সেটা হচ্ছে আমি যখন গ্র্যাভিটি মডেল নিয়ে কাজ করি এই এক্সটার্নাল ফ্যাক্টর গুলো কিন্তু আমি কনসিডার করার সুযোগ পাই, কিন্তু আমি যখন গ্রোথ ফ্যাক্টর মডেল নিয়ে কাজ করি এই যে এক্সটার্নাল ফ্যাক্টর গুলা এগুলা আমি কনসিডার করার কোনো সুযোগ পাচ্ছি না। তাইলে বলেন যে এই দুই ধরনের মডেলিং এর মধ্যে কোনটা বেশি অ্যাকুরেট, গ্রোথ ফ্যাক্টর না গ্র্যাভিটি? গ্র্যাভিটি স্যার। অবশ্যই, কারণ গ্র্যাভিটিতে আপনি মানুষের সাইকোলজি বা মানুষের বিহেভিয়ার এই জিনিসগুলোকে কনসিডার করতেছেন। কারণ হচ্ছে আমার সাইকোলজি একরকম, আপনার সাইকোলজি আরেক রকম। আমার ট্রাভেল প্যাটার্ন, আমি হয়তো বায়োস্টে যাওয়ার সময় চিন্তা করব কি যে আমি ফার্স্টে সিএনজি কইরা হচ্ছে শাসন কাছা যাব, এরপর এখান থেকে পেট কাটা মাইক্রো দিয়ে কইরা টিপরা বাজার গিয়া নামবো, ওইখান থেকে রিক্সা কইরা হচ্ছে আমি তারপরে বায়োস্ট ক্যাম্পাসে যাব। বাট আপনারা হয়তো চিন্তা করবেন যে বারবার এরকম ভেঙে যেতে ভালো লাগতেছে না, যদি গাড়ি থাকে গাড়ি দিয়ে এক টান দিয়া হচ্ছে বাসার থেকে বাইকে চলে যাবো, আপনারা ওইটা চিন্তা করবেন। তার মানে কি ট্রাভেল প্যাটার্ন এক একজনের এক এক রকম না? জি স্যার। তো গ্রোথ ফ্যাক্টর হচ্ছে আমরা এই ট্রাভেল প্যাটার্নটা কনসিডার করতে পারি না, বাট গ্র্যাভিটিতে হচ্ছে আমরা এই ট্রাভেল প্যাটার্নটা কনসিডার করতে পারি। সো গ্র্যাভিটি মডেল ইজ মোর অ্যাকুরেট দ্যান গ্রোথ ফ্যাক্টর মডেল। আশা করি কথাগুলো বোঝা গেছে, বুঝছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা এখানে আরেকটা লাইন আছে দেখেন যে an important aspect of the use of gravity model is their calibration, that is the task of fixing their parameter so that the Bayesian travel pattern is well represented by the model. এটার মানে হচ্ছে বেইজিয়ারের ট্রাভেল প্যাটার্ন মানে হচ্ছে বর্তমান বছরে একটা জোন থেকে মানুষজন যে ট্রাভেল করে তাদের ট্রাভেল প্যাটার্ন বা ট্রাভেল বিহেভিয়ার কিরকম, এই জিনিসটা হচ্ছে আপনি একটু আগে যা বললাম যে গ্র্যাভিটি মডেল ইউজ করে বেশি অ্যাকুরেটলি বাইর করতে পারেন। কারণ এখানে হচ্ছে আপনি কিছু প্যারামিটার ইউজ করেন এবং এই প্যারামিটার গুলোকে আপনি ক্যালিব্রেট করেন। ক্যালিব্রেশন মানে কি? আমাকে একটু ডাটা অ্যানালাইসিস করে স্যার। সহজ বাংলায় কেউ বলতে পারবেন যে হোয়াট ইজ ক্যালিব্রেশন? ঝাঁকানো না? বুঝিনি, আরেকবার বলেন। ঝাঁকানো না, ক্যালিব্রেশন মানে ঝাঁকানো না। না না, স্যার মানে একটা ঘুরে আদর্শ ঘুরে যন্ত্রের সাথে যে আরেকটা ইয়ে করি কি জানি বলে? এক্স্যাক্টলি, ক্যালিব্রেশন মানে হচ্ছে এটাই। হ্যাঁ মানে হচ্ছে আপনার যন্ত্রে মনে করেন একটা ত্রুটি আছে, জি সাপোজ স্যার। আপনার যন্ত্রে 0 কি ফোর্স দিলে, মনে করেন আপনি কোনো ফোর্স অ্যাপ্লাই করেন নাই, আপনি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করার আগে এই যে আমাদের ল্যাবে একটা ইউডিএম মেশিন আছে না, জি স্যার, ক্যালিব্রেশন করা হয় ওই যে Calibration- এমআইএসটির মেশিনের সাথে। হ্যাঁ করা হয়েছে, কারণ হচ্ছে ওই মেশিন গুলাতে আপনার আমি যতটুকু মনে পড়ে যে 2 কিলো নিউটন বা 2 কিপের একটা পার্থক্য আছে, মানে কোনো প্রেসার দেওয়ার আগেই ওইটা হচ্ছে 2 অটোমেটিক কাউন্ট করে। তাহলে যদি প্রেসারের ভ্যালু মনে করেন 298 আসে 298, তাহলে এটা আসলে কত কিপ দিচ্ছে? 300 296 দিতেছে। 2 কিপ কমাতে হবে। মানে 2 কিপ কমায় ধরতে হবে না, কারণ আগের থেকে তো 2 কিপ বেশি তিনশো ধরতেছে। 300 দিকে ছিল স্যার। এটাই হচ্ছে ক্যালিব্রেশন, ঠিক আছে? তো আমি বুঝছি কেমনে একটা স্ট্যান্ডার্ড বা ঠিক আছে এরকম একটা যন্ত্র আই না পাশাপাশি টেস্ট কইরা বা কিছু একটা কইরা বুঝছি যে আমার যন্ত্রের মধ্যে মানে ত্রুটি আছে, এটা হচ্ছে আসলে 2 কিপ বেশি ধরতেছে। তো ক্যালিব্রেশন করা মানে হচ্ছে কি, আপনি দেখবেন কোন একটা কিছু বাড়াই কমাই দেখবেন যে আপনার মডেল আসলে কি করলে এক্সাক্ট ভ্যালু দেয় বা কি করলে অ্যাকুরেট ভ্যালু দেয়, এটাই ক্যালিব্রেশন। তো এই গ্র্যাভিটি মডেলে হচ্ছে কি ক্যালিব্রেশন করার সুযোগ আছে, যেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টরে নাই, ঠিক আছে?
স্লাইডটাই চলে গেছে না? জি স্যার। জি আচ্ছা, স্যার। আবার আসছে আশা করি। এবার দেখেন, আমরা অনেক বাংলা কথাবার্তা বলছি, এবার হচ্ছে এই যে ট্রিপ ম্যাট্রিক্স কি জিনিস মনে আছে? আমি যে আপনাদেরকে স্লাইড দেখাইছিলাম, স্লাইডটা ওই যে ট্রিপ 4 স্টেপ মডেলিং এর একটা স্লাইড দেখাইছিলাম, এখানে যে ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, ট্রিপ অ্যাসাইনমেন্ট, মোডাল স্পিড এগুলো লেখা ছিল। একদম 4টা স্টেপ লেখার পরে লাস্টে লেখা ছিল হচ্ছে ট্রিপ ম্যাট্রিক্স, মনে আছে? কিপ মিট জি স্যার। মনে নাই, আমি আরেকটু দেখাই নাই। দিই কারণ আমি জি তখন স্যার জিনিসটা মনে আছে। আমার মনে নেই। আমি জিনিসটা একটু দেখাই তাহলে তো মনে পড়বে। ফাইনাল কুই মেইন, আচ্ছা এই যে পাইছি, একটু দাঁড়ান। আচ্ছা, অন্য স্যাররা কি আমার মতো এরকম স্লো পড়ায় নাকি আরেকটু তাড়াতাড়ি পড়ায়? স্যার এরকমই স্যার। আমার মনে হয় আমি অনলাইন পুরো খরগোশের গতিতে আগাই, মানে সরি কচ্ছপের গতিতে আগাই। স্যার তো জি আপনি স্যার স্যার এটাই অনেক ভালো। এটা ভালো স্যার। আর স্যার এক্সাম্পল অনেক বেশি দেন স্যার, এটা স্যার বুঝতে অনেক সহজ আছে। আমার তো মনে হয় আমার এক্সাম্পল নিয়ে আপনারা হাসাহাসি করেন। না স্যার। না স্যার, না স্যার। এই যে দেখেন হাসাহাসি করে দেখি স্যার মনে থাকে। স্লাইডটা এখন দেখতেছেন না? জি স্যার। জি এই স্যার। যে আমাদের ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোডাল স্প্লিট, ট্রিপ অ্যাসাইনমেন্ট, লাস্টে কি ছিল? আউটপুট, লিংক, ফ্লো, ট্রিপ ম্যাট্রিক্স ছিল না? জি স্যার। তখন কিন্তু এটা বাদ দিছিলাম, বলছিলাম যে পরে বলবো। জি স্যার। তো আজকে হচ্ছে এই ট্রিপ ম্যাট্রিক্স কি জিনিস আমরা আশা করি বুঝতে পারবো। আমাদের স্লাইড কই, আবার শেয়ার স্ক্রিনে যেতে হবে, স্লাইড আছে। এই জিনিসটা হচ্ছে একটু আপনাদেরকে দেখার জন্য বলছিলাম, আশা করি কেউ দেখেন নাই এবং কেউ বুঝেন নাই। দেখছেন কেউ? দেখছি স্যার কিন্তু কিছু বুঝি নাই। টিআইজে, ডিআইজে, ডিজে, ওআই এরকম বহুত কিছু আছে না এখানে? জি স্যার। জি স্যার। তো বুঝতে গেলে আসলে আমারও মানে আমিও আসলে কিছু বুঝি না। দেখি যে আমরা এটা আসলে একটু অন্যভাবে বুঝতে পারি কিনা। আচ্ছা, আচ্ছা আমাদের 3-3 ম্যাট্রিক্সে হবে। ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স তো সেই ছোটবেলায় পড়ছিলেন, মনে আছে? আশা করি মনে জি আছে সবার। স্যার। আশা করি মনে আছে। কই আর মনে না তো মনে অনেক না মানে থাকলেও সমস্যা এন নেই। এন আছে কি? ম্যাট্রিক্স মনে না হ্যাঁ। থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? খালি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি আজকে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই ট্রিপ ম্যাট্রিক্সের প্রথমে দেখেন একটা ওআই লিখতেছি, এটা কি লিখছি? কই স্যার দেখি না তো। আচ্ছা, দেখতেছেন না? সরি, আমি আবার বুঝতে পারি কিনা দেখে দাঁড়ান। এখন দেখতেছেন? জি স্যার। জি স্যার। আরেকটা লিখলাম হচ্ছে ডি জে, ঠিক আছে? জি জি। আপনাকে ফার্স্টে বুঝতে, এটা কিন্তু ছোট হাতের আই, মানে ওটা একটু বেশি বড় লেখা ফেলছি, ছোট হাতের আই, ছোট হাতের ডিজে, ঠিক আছে? মানে হচ্ছে ছোট হাতের আই, এই আইটা হচ্ছে এই কোণা দিয়ে, আর ছোট হাতের ও সরি ছোট হাতের ও, নাকি হ্যাঁ ও, ছোট হাতের ও। ছোট হাতের ও আর ছোট হাতের আই আর ছোট হাতের ডি, ছোট হাতের জে, ঠিক আছে? এই ও আই হচ্ছে, দেখেন ও আই হচ্ছে কি? অরিজিন। ও দিয়ে আমরা কি বুঝি? অরিজিন। ও দিয়ে আমরা বুঝি হচ্ছে অরিজিন। এই ও এর সাথে যদি 1 লেখা থাকে, ছোট করে আই এর মান যদি 1 হয়, তাহলে 1 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ অরিজিনেটেড হচ্ছে এটা আমরা বুঝবো, ঠিক আছে? তাহলে যদি ও এর সাথে ছোট করে 2 লেখা থাকে তাহলে কি বুঝবেন? দুইটা ট্রিপ অরিজিনের সাথে 2 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ অরিজিনেটেড হচ্ছে, মানে হচ্ছে 2 নাম্বার জোন কতগুলো ট্রিপের জন্য অরিজিন বা উৎপত্তি স্থল, ঠিক আছে? জি স্যার। এবার বলেন যদি ওর সাথে ছোট করে 3 লেখা থাকে তাহলে কি বুঝবো? 3 নম্বর জোন থেকে স্যার কতগুলো জোন? তিনটা জন 3 নম্বর জোন থেকে কতগুলো জোন ট্রিপ না, জেনারেট? 3 ও নাম্বার থ্রি জন মানে হচ্ছে 3 নাম্বার জোন কতগুলা ট্রিপের জন্য, মানে 3 নাম্বার জোন থেকে কতগুলা ট্রিপ অরিজিনেটেড হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, ওই সংখ্যাটা বুঝবো আমি ও থ্রি দিয়ে, ঠিক আছে? এবার আমরা বলেন যদি ডিজে মানে কি? ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেস্টিনেশন জে এর মান 1, মানে হচ্ছে ডি 1 লেখার মানে হচ্ছে 1 নাম্বার জোন কতগুলা ট্রিপের জন্য গন্তব্যস্থল বা ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, বোঝা গেছে? জি স্যার। তাহলে ডি টু মানে কি? তো 2 নম্বর 2 নাম্বার জোন কতগুলা মানে ট্রিপের জন্য ডেস্টিনেশন বা গন্তব্যস্থল হিসেবে কাজ করতেছে। একটু দেখেন, আপনি যখন আপনার স্টাডি এরিয়াটাকে বিভিন্ন জোনে এরকম ভাগ করে ফেলবেন, আপনি মনে করেন আপনার স্টাডি এরিয়াকে এরকম স্টাডি এরিয়া, আপনি হচ্ছে এটাকে এরকম বিভিন্ন জোনে ভাগ করছেন। এই একটা জোন, আমি 2-3টা জোন দেখাই, বেশি দেখাইলে ঝামেলা লাগবে, 3টা জোন দেখাই।
1 2 3। আচ্ছা এবার আমারে বলেন এই জোন নাম্বার 1 থেকে মনে করেন 20টা ট্রিপ জেনারেট হয়েছে, এই 20টা ট্রিপ কি জোন নাম্বার 2 তে আর জোন নাম্বার 3 তে আসবে না? জি স্যার। জি স্যার। তার মানে এই 20টা ট্রিপের জন্য ডেস্টিনেশন কারা? জোন নাম্বার 2 আর জোন নাম্বার 3 না? জি স্যার। আবার এই জোন 2 আর 3 থেকে যতগুলো ট্রিপ জেনারেট হবে ওই ট্রিপগুলোর কিছু সংখ্যক ট্রিপের জন্য তো আমার জোন 1 হচ্ছে ডেস্টিনেশন। তার মানে ইন্টারনাল মনে আছে আমরা যে ইন্টারনাল এক্সটার্নাল দেখছিলাম? জি স্যার। জি স্যার। ইন্টারনাল ট্রিপগুলোর জন্য এই জোন 1 2 3 ঘুরা ফিরা তো এই তিনটা জোনই হবে কি অরিজিন তাইলে ডেস্টিনেশন। ডেস্টিনেশন। মানে যা ট্রিপ হবে ঘুরা ফিরা এই তিনটা জোনের মধ্যেই তো থাকবে। মনে করেন আমি আপনাদেরকে চকলেট দিয়ে বললাম যে বাবারা তোমরা মিলামিশা করে ভাগাভাগি করে খাও, আপনারা তো 11 জনই ভাগ করে খাবেন নাকি বেশি মানে দয়া দেখায়া সিনিয়র ভাই জুনিয়র ভাইদেরকে দিবেন? কি করবেন? নিজেরা খাবো স্যার। আমরাই খাবো। 11 জনই মিলামিশা খাবেন, কাউরে দিবেন না। এখানে এই হচ্ছে আপনাদের স্টাডি এরিয়া, এটা হচ্ছে 4-2, এই হচ্ছে 4-2 এর 11 জন, এই জোন 1 2 3 যা জেনারেট হবে, যা অরিজিনেটেড হবে, যা অরিজিন যা ডেস্টিনেশন সব কি এই 11 জনের মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এবার দেখেন আরেকটু বুঝবেন, সেটা হচ্ছে এবার আমি যেটা করব আমি হচ্ছে একটা অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স বা ওডি ম্যাট্রিক্স বানাবো। কি ম্যাট্রিক্স বানাবো? ওডি ম্যাট্রিক্স। ওডি ম্যাট্রিক্স বানাবো। ঠিক আছে, অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স। হ্যাঁ এটাকে পুরা মানে পুরা নামটা হচ্ছে কি অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স, ওডি ম্যাট্রিক্স। ওডি ম্যাট্রিক্স। আচ্ছা সাপোজ আমি আবার ছবি আঁকি, বারবার ছবি আঁকতেছি, এই ছবি মনে হয় এই কোর্সে যতদিন মানে পড়াইতে হবে প্রত্যেকদিন একবার করে রাখবো। মনে করেন আমার কাছে জোন আছে কয়টা জোন আছে? 4টা জোন আছে, জোন 1 জোন 2 জোন 3 জোন 4। এখন আমি জানি যে জোন 1 থেকে কিছু ট্রিপ জোন 2 তে যায়, 3 তে যায়, 4 এ যায়। আবার জোন 2 থেকে কিছু ট্রিপ জোন 1 এ যায়, 3 তে আসে, 4 এ আসে। জোন 3 থেকে কি হয়? 1 এ যায়, 2 তে যায়, 4 এ আসে। আবার 4 থেকে কি হয়? 1 এ যায়, 2 তে যায়, 3 তে যায়। এরকমই তো হইতেছে ব্যাপারটা, তাই না? কিছু দিচ্ছে কিছু নিচ্ছে। এখন এই দেয়া নেওয়ার ব্যাপারটা আমি যদি একটা টেবিল আকারে দেখাই, আমি একটা রো বানাইলাম, মনে করেন যে একটা রো বানাই, আর একটা কলাম বানাই। ঠিক আছে, রোর মধ্যে হচ্ছে সবগুলা জোনের নাম লিখতেছি, জোন 1, তারপর কি লিখবো? 1 2 3 জোন 3, এটা হচ্ছে কি জোন 4। আবার কলাম বরাবর সবগুলা জোনের নাম লিখতেছি, জোন 1 জোন 2 জোন 3 জোন 4। ঠিক আছে, এতটুকু বুঝছেন? কি করলাম? রো বরাবর সবগুলা জোনের নাম লিখছি, কলাম বরাবর সবগুলা জোনের নাম লিখছি। কেন লিখছি? মনে মানে বেশি খুশি লাগতেছে জন্য লিখছি। আচ্ছা দেখেন একটা কথা মাথায় ঢুকান, সেটা হচ্ছে রো বরাবর হিসাব করব হচ্ছে প্রত্যেকটা জোন থেকে কতগুলা ট্রিপ অরিজিনেটেড বা উৎপন্ন হয়েছে। রো বরাবর কি হিসাব করব? অরিজিন। রো বরাবর হিসাব করব কতগুলা ট্রিপ অরিজিনেটেড হয়েছে কোন জোন থেকে। আর কলাম বরাবর হিসাব করব কোন জোন কতগুলা ট্রিপের জন্য ডেস্টিনেশন হিসেবে কাজ করছে। বোঝা গেছে? জি স্যার। তাহলে রো বরাবর কি হিসাব করব? সহজ কথাই হইলে এত কথা বলার দরকার নাই, রো বরাবর হিসাব করব অরিজিন, আর কলাম বরাবর হিসাব করব ডেস্টিনেশন। ঠিক আছে, তাহলে এখানে সুন্দর করে লিখলাম হচ্ছে ছোট হাতের ও আই, আর এখানে সুন্দর করে লিখলাম হচ্ছে বড় হাতের, যদিও সুন্দর হচ্ছে না, ডি জে, সরি ছোট হাতের ডি জে লিখলাম। ঠিক আছে, কথা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা এবার মনে করেন আপনি জানেন যে এই যে আপনার জোন নাম্বার 1, জোন নাম্বার 1 থেকে জোন নাম্বার 2 তে যায় হচ্ছে 10টা ট্রিপ, জোন নাম্বার 3 তে যায় হচ্ছে 10টা ট্রিপ, জোন নাম্বার 4 এ যায় হচ্ছে 10টা ট্রিপ। আমি মানে বোঝার সুবিধার জন্য সব সমান ধরতেছি, 10 10 10। ঠিক আছে, জি স্যার। তাহলে দেখেন জোন নাম্বার 1 থেকে জোন 2 তে কয়টা ট্রিপ আসে বললাম? 10টা। জোন 1 থেকে 3 তে কয়টা আসে? 10টা স্যার।
জোন 1 থেকে 4 এ কয়টা আসে? 10টা। 10টা। আচ্ছা এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এতক্ষণ যা বলতেছি এগুলো কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। TIJ এটার মানে কি বলেন তো? টোটাল টোটাল ইন্টার্ন না কি বলতেছিস? আমি যদি I এর মানও এখানে 1 লিখি, J এর মানও 1 লিখি, তাইলে এটার মানে কি? এক নাম্বার অরিজিনাল আর এক নাম্বার ডেসিমাল। এক্স্যাক্টলি। TIJ তে I এর মানও 1, J এর মানও 1, আমি যদি বসাই তাহলে জিনিসটা কি হবে? T11 হবে না? জি স্যার। আমি সবসময় বলতেছি কি I দিয়ে বোঝাচ্ছি অরিজিন, J দিয়ে বোঝাচ্ছি কি ডেস্টিনেশন। ডেস্টিনেশন। মানে হচ্ছে I এর মান যখন 1 তার মানে হচ্ছে 1 নম্বর জোন থেকে কতগুলো ট্রিপ অরিজিনেট হয়েছে, আর J এর মান যখন 1 তার মানে 1 নম্বর জোন কতগুলো ট্রিপের জন্য এজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করছে। ডেস্টিনেশন। T11 মানে হচ্ছে 1 নম্বর জোন থেকে 1 নম্বর জোনে কতগুলো ট্রিপ অরিজিনেটেড হয়েছে, T11। ঠিক আছে, জি স্যার। তাহলে T12 মানে কি বলেন তো? 1 নাম্বার জোন থেকে 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনে কতগুলো ট্রিপ অরিজিনেটেড হয়েছে। তাইলে এই যে আমি 10 লিখছি, এটা আসলে কার ভ্যালু? এটা T12 এর ভ্যালু না? জি স্যার। মানে কি 1 নম্বর জোন থেকে 2 নম্বর ট্রিপে কতগুলা ট্রিপ অরিজিনেটেড হইছে, উৎপন্ন হইছে। তাহলে এইটা কি লিখবো বলেন তো? 13 13 13 এইটা কি লিখবো? 14 14 14। আচ্ছা এবার দেখেন, আমি বলতেছি যে আমার রো বরাবর আমি হিসাব করতেছি অরিজিন, আর কলাম বরাবর হিসাব করতেছি কি ডেস্টিনেশন। ডেস্টিনেশন হিসাব করতেছি, তাই না? জি স্যার। অরিজিনকে লেখার সময় অলরেডি বুঝছি যে TIJ এই প্যাটার্নটা ফলো করতেছি, ঠিক না ভুল? ঠিক স্যার। ঠিক। তাহলে আমাকে বলেন, আমি যদি রো বরাবর অরিজিন হিসাব করি, আমি যদি রো বরাবর 1 নাম্বার জোন থেকে টোটাল কতগুলা ট্রিপ অরিজিনেটেড হইছে বাইর করতে চাই, তাহলে 1 নাম্বার জোন থেকে টোটাল কতগুলা ট্রিপ অরিজিনেটেড হইছে? স্যার 1 নাম্বার জোন থেকে 30টা স্যার। 30টা না, এটা হবে আসলে T11। 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার ভিতরে তো কিছু ট্রিপ আছে, আচ্ছা স্যার। প্লাস T12 প্লাস T13 প্লাস T14। ঠিক আছে, জি স্যার। তার মানে দেখেন এইখানে কি বসবে? T11। এখানে কি বসবে? T12 T12 এখানে T13 3 আর লাস্টে কি বসবে? T14 আচ্ছা এবার এই চারটা ভ্যালু তো বুঝে পড়েছি, তাই না? মানে বুঝছি আসলে কেমনে বসতেছে। বাকিগুলা কি আর বোঝার দরকার আছে? না স্যার। এখানে কি বসবে? T21 এখানে T22 এখানে T23 T24 এভাবে করে T31 T32 T33 T34 T41 T42 T43 আর কি T44 আচ্ছা আপনি তো একটা এই রোটার কথা চিন্তা করেন, এই যে আমি যদি পার্টিকুলারলি এই রোটা চিন্তা করেন, প্রথম রোটা, তাইলে এই রোটাতে কি শুধুমাত্র 1 নাম্বার জোন থেকে অন্য জোনগুলোতে কি পরিমাণ ট্রিপ জেনারেট হয়েছে, বা 1 নাম্বার জোনটা কতগুলো ট্রিপের জন্য অরিজিন হিসেবে কাজ করছে, এই চারটা ভ্যালু যোগ করলে এখানে আমি ওই ভ্যালুটা বসাতে পারবো না এই জায়গাটাতে? জি স্যার। দেখেন T11 মানে কি 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে কতগুলো ট্রিপ গেছে। T12 মানে কি 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার ট্রিপ জোনে কতগুলো ট্রিপ গেছে। T13 মানে কি 1 নাম্বার জোন থেকে 3 নাম্বার জোনে কতগুলো ট্রিপ গেছে। T14 মানে কি 1 নাম্বার জোন থেকে 4 নাম্বার জোনে কতগুলো ট্রিপ গেছে। তাহলে আমি যখন এই চারটা ভ্যালু যোগ করে এই জায়গায় বসাবো, তাহলে কি টোটাল আমার জোন 1 থেকে কতগুলো ট্রিপ অরিজিনেট হয়েছে ওই ভ্যালুটা আমি কি এই জায়গায় পাচ্ছি না? জি স্যার। আমি ভ্যালুটা হচ্ছে এই জায়গায় পাচ্ছি। লাল রঙের কোশ্চেন মার্ক দিই তাহলে মনে থাকবে, দিলাম। আচ্ছা এবার বলেন, আমি যখন এই 2 নাম্বার রো বরাবর কাজ করতেছি 21 22 23 24 যোগ করতেছি, তাহলে টোটাল নাম্বার অফ জোন মানে জোন 2 থেকে টোটাল জোন 1 এ কতগুলো ট্রিপ গেছে, জোন 2 তে কতগুলো ট্রিপ গেছে, জোন 3 তে কতগুলো ট্রিপ গেছে, জোন 4 এ কতগুলো ট্রিপ গেছে, এই চারটা ভ্যালু যোগ করলে টোটাল জোন 2 থেকে কতগুলো ট্রিপ অরিজিনেট হইছে এই জায়গায় ওই ভ্যালুটা পাবো না?
জি স্যার। জি স্যার। সবাই কি বুঝতেছেন নাকি মাথা গলায় মানে মানে কঠিন মনে হচ্ছে বলেন? না স্যার, বুঝতে পারছি। যদি কঠিন মনে হয় তাহলে বাদ তাহলে আমি চলে যাবো। কঠিন মনে হচ্ছে? না স্যার। আচ্ছা এবার দেখেন, তার মানে একটা কথা যে বলছিলাম রো ওয়াইজ হিসাব করতেছি কি অরিজিন, কথাটা কি ঠিক না ভুল? ঠিক স্যার। মানে একটা স্পেসিফিক জোন থেকে টোটাল বাকি জোন গুলাতে কি পরিমাণ ট্রিপ জেনারেট হচ্ছে বা কি পরিমাণ ট্রিপ অরিজিনেটেড হচ্ছে, এটা আমি কিভাবে বুঝতেছি? রো ওয়াইজ বুঝতেছি। আর কলাম ওয়াইজ কি বলছিলাম? ডেস্টিনেশন। ডেস্টিনেশন বলছিলাম। এবার দেখেন এই ঘরটা যদি বা এই সেল এটা যদি T11 হয়, এটা হচ্ছে কি T21, এটা কি হবে T31 স্যার। T1, আর এটা কি হবে T41। এইখানে এই চারটা ভ্যালু T11, T21, T31 আর T41, এই চারটা ভ্যালু যোগ করলে আপনি এইখানে একটা ডি এর মান পাবেন না? জি স্যার। এই ডি যেটা হচ্ছে আসলে কি D1 এর ভ্যালু, মানে হচ্ছে 1 নাম্বার জোন বাকি জোনগুলা থেকে কি পরিমাণ ট্রিপকে অ্যাট্রাক্ট করছে বা কি পরিমাণ ট্রিপ 1 নাম্বার জোনের জন্য, 1 নাম্বার জোনটা কতগুলো ট্রিপের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করছে। স্যার এটা আবার একটু বলুন। আমি এই ঘরটাতে কি পাচ্ছি? 1 নাম্বার জোন থেকে বাকি জোনগুলাতে কি পরিমাণ ট্রিপ গেছে। জি স্যার এটা বুঝছি। এই ঘরটাতে আমি কি পাচ্ছি? বাকি জোনগুলা থেকে কি পরিমাণ ট্রিপ হচ্ছে 1 নাম্বার জোনে আসছে। মানে স্যার 1 নাম্বার জোনটা হচ্ছে স্যার তখন ডেস্টিনেশন হয়ে যাবে এটাতে। হ্যাঁ, আমার কথা কি আপনারা যারা যারা আছেন সবাই বুঝছেন? জি স্যার। তহিদ আছেন নাকি নাকি ঘুমাই গেছেন? স্যার আসছি স্যার। আমার কথা কি শহীদ বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। আমাকে একটু বুঝাই দিতে পারবেন? স্যার এখন বুঝে না আপনি স্যার। আমাকে কে বুঝাইতে পারবেন একটু বলেন, স্যার আমি পারবো স্যার। তাহলে বুঝান। স্যার আমার স্যার রো বর্গ মানে কাজ করতেছে, মানে 1 নাম্বার জোন থেকে অন্য জোনে কি পরিমাণ মানে ট্রিপস জেনারেট হইতেছে স্যার। আর জোন মানে কলাম বর্গ হচ্ছে যে অন্যান্য জোন থেকে কি পরিমাণ ট্রিপ স্যার 1 নাম্বার জোনে আসবে বা ডেস্টিনেটেড হবে, ওগুলো স্যার আমি অবশ্যই কলাম গুলো যোগ করলে। আচ্ছা তাহলে আমাকে একটু বলেন যে আমি যখন 2 নাম্বার জোনের জন্য কি পরিমাণ ট্রিপ হচ্ছে আপনার মানে 2 নাম্বার জোনে আসতেছে, মানে 2 নাম্বার জোনটা কতগুলো ট্রিপের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, এই ভ্যালুটা আমি কোন জায়গায় পাবো? স্যার T22 থেকে স্যার। কোন ঘরটাতে পাবো? স্যার আপনি T22 থেকে স্যার। যোগ কলমটা স্যার কলম বরাবর। কলম বরাবর পাবো না, আমার মার্কারটা এখন যে ঘরে আছে। জি স্যার। কারণ কি আমি T12, T22, T23 না 32 T32 আর T42 যোগ করব। দেখেন আমি কি বলছি, এখানে সবগুলা ঘর আছে কি টি আই হিসেবে আছে না? এই চারটার জন্য এই T1, 2, 2, 3, 2, 4 এর জন্য আই এর মান তো চেঞ্জ হচ্ছে, আই এর মান তো একবার 1 হচ্ছে, একবার 2 হচ্ছে, একবার 3 হচ্ছে, একবার 4 হচ্ছে, কিন্তু জে এর মান কি ফিক্স না? 2, 2, এখানেও 2, এখানেও 2। তার মানে কি বলছিলাম, আই হচ্ছে অরিজিন, জে হচ্ছে কি ডেস্টিনেশন। তার মানে 1 নাম্বার জোন, 2 নাম্বার জোন, 3 নাম্বার জোন, 4 নাম্বার জোন থেকে জে এর ভ্যালু ফিক্সড। তার মানে এই ফিক্সড, তার মানে এই 2 মানে জোন 2 তে কি পরিমাণ ট্রিপ আসতেছে এইখান থেকে আমি যোগ করলে ভ্যালুটা যেটা পাবো এটাই হচ্ছে ওই ভ্যালু। বোঝা গেছে? এই ম্যাট্রিক্স তাহলে ক্লিয়ার? জি স্যার ম্যাথ করলে স্যার আরো ক্লিয়ার হবে। এখানে কিছু ভ্যালু বসবে যোগ করার পরে, এখানে কিছু ভ্যালু বসবে না যোগ করার পরে। জি স্যার। জি স্যার। আচ্ছা এবার দেখেন এখানে আমার 4টা ভ্যালু আছে, এখানেও একটা ভ্যালু পাবো, এখানেও একটা ভ্যালু পাবো, এখানেও একটা ভ্যালু পাবো। আমি এরকম বৃষ্টি করে না লিখে একটু সুন্দর করে লিখি তাহলে বুঝবেন মনে হয়। স্যার আমরা স্যার বুঝতে পারছি। আরিফ তো সবই বুঝে, হেলমেট পরে বুঝে সবকিছু। একটা কবিতা লিখছি, বলবো? আপনি কালকে থেকে সবার সামনে একটা ডায়লগ দিবেন, বলবো? আমি খাই সুজি একটু হলেও বুঝি। আচ্ছা দেখেন এই ঘরটা কি ডি মানে 1 নাম্বার জোন থেকে কি পরিমাণ ট্রিপ, 1 নাম্বার জোন হচ্ছে কতগুলো ট্রিপের জন্য এজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করছে, এই ভ্যালুটা আমি এই ঘর থেকে পাবো না? জি স্যার। এটা কি D2, এটা কি D3, এটা কি D4,
4 এটা কি ও 1 এটা কি ও 2 2 এটা কি ও 3 3 এটা কি ও 4 4 আপনি যখন টোটাল এই নাম্বার অফ ট্রিপ অরিজিনেটেড যোগ করবেন এইখানে যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা আর টোটাল যখন নাম্বার অফ মানে ডেস্টিনেশন মানে কতগুলা ট্রিপ হচ্ছে প্রত্যেকটা জোনের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করছে এই কি বলবো অরিজিনেটেড আর কি ডেস্টিনেটেড এর ভ্যালুগুলো যোগ করবেন এই ভ্যালুটা কি হবে সেম হবে মিলে যাবে ঠিক আছে জি স্যার এই কথাটার তাৎপর্য বা মাহাত্ম্য কি বুঝছেন মানে হচ্ছে স্যার জি প্রত্যেকটা স্যার, জোন না থেকে মিললে তখন বুঝবো যে ম্যাথ হয় নাই। না মিললে বুঝবেন যে ম্যাথ হয়নি কারণ এটা তো হইতে হবে কারণ আমার যতগুলো ট্রিপ অরিজিনেটেড হচ্ছে বাকি জোনগুলা ওই ট্রিপ গুলাকে তো অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে আমি কনসিডার করতেছি বা অ্যাজ এ গন্তব্যস্থল হিসেবে তো ওই ট্রিপ গুলোর জন্যই তো গন্তব্যস্থল আমি ঠিক করতেছি তো যদি আমার কোন একটা জোন থেকে 10টা ট্রিপ জেনারেট হয় বা 4টা জোন থেকে 10টা ট্রিপ জেনারেট হয় বাকি জোনগুলোতে তো ট্রিপ গুলোকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাইতে হবে তার মানে নাম্বার অফ অরিজিনেটেড আর নাম্বার অফ ডিস্ট্রিবিউটেড এর সংখ্যা কি হবে সমান হইতে হবে তাহলে অঙ্ক কোথাও ভুল হয়েছে স্যার সমান না হইলেও স্যার মানে যতগুলো ট্রিপ জেনারেট হয়েছে ততগুলো ট্রিপ স্যার মানে স্যার ডেস্টিনেটেড হবে স্যার। হ্যাঁ মানে এই সামেশনটা মিলতে হবে কারণ আপনার যদি জোন 1 জোন 2 জোন 3 জোন 4 থেকে 100টা ট্রিপ জেনারেটেড হয় এই 100টা ট্রিপকে তো আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে বাকি জোনগুলোতে যদি দেখেন যে সংখ্যাটা মিলে নাই তাহলে কি আপনার বাকি ট্রিপগুলো কি হারাই গেছে না স্যার ছেলে ধরা ধরে নিয়ে গেছে বাসা থেকে বাইরে ছিল ট্রিপ Accident জেনারেট করতে করছিল মাঝখানে ট্রিপটা কমপ্লিট হয়নি ছেলে ধরা ধরে নিয়ে গেছে না স্যার অ্যাক্সিডেন্ট করছিল স্যার এর জন্য ট্রিপটা কমপ্লিট হয়নি স্যার। আমরা খারাপ কিছু মানে নেগেটিভ কিছু না বলে আল্লাহ আপনার মাফ করুক কারো অ্যাক্সিডেন্ট না হোক তো যাই হোক আমরা তাইলে বুঝতে পারলাম যে এই 4টা ভ্যালুর যোগফল আর এই 4টা ভ্যালুর যোগফল যদি মিলে সমান তাহলে হবে। বুঝবো যে আমাদের অঙ্ক ঠিক আছে জি স্যার। আচ্ছা এবার আমরা একটা অঙ্ক দেখলে আর একটু আমাদের বুঝতে সুবিধা হবে ক্লাস কি মানে বিরক্ত মনে হচ্ছে না না, স্যার, আচ্ছা দেখেন এইখানে অনেক ঘুম ধরতেছে জি স্যার। এখানে অনেক কিছু বলা আছে এখানে আমি বাংলা যেগুলো বলছি না দেখেন ডি জে সমান সমান সামেশন অফ টি আই জে ও আই সমান সমান সামেশন অফ এই কথাগুলো যেগুলো বাংলায় বলছে এগুলো এখানে বলা আছে এই কথাবার্তাগুলো না বুঝলেও আমার কোনো সমস্যা নেই এগুলা পরীক্ষাতে জীবনও থিওরি হিসেবে দিব না মানে ম্যাথ করার জন্য জিনিসগুলো বোঝা লাগতেছে আসলে ঠিক আছে তো এরপর দেখেন এখানে অনেক কথাবার্তা বলছে এই কথাবার্তাগুলা মন চাইলে নিজের একটু পড়া দেখেন আর যদি মন না চায় তাহলে হচ্ছে আমি যে এতক্ষণ বাংলা কথাবার্তাগুলো বলছি এগুলো হচ্ছে ভিডিওটা আবার অন করে শুনেন তাইলে এইগুলা বুঝতে পারবেন ঠিক আছে জি স্যার। জি স্যার আচ্ছা এখানে হচ্ছে দেখেন জেনারেলাইজড কস্ট নামে একটা প্যারা বলা আছে এই প্যারাটা হচ্ছে আমাদের আজকে দরকার নাই এটা হচ্ছে আমাদের দরকার হবে গ্রোথ ফ্যাক্টরের অঙ্কগুলো করার সময় আমাদের এই জেনারেলাইজড কস্ট মানে কি জিনিস আমাদের বুঝতে হবে এটাকে আজকে বলবো বইলা দিই একটু বইলা দিই ওই দিন দরকার হলে আরেকবার বলবো আজকে একটু বইলা দিই দেখেন যে one of the factor that influences trip distribution is the relative travel cost between two zones তার মানে দেখেন আমরা বলছিলাম যে একটা ট্রিপের মানে একটা ট্রাভেল প্যাটার্ন বা একটা ট্রিপ বিহেভিয়ার বা ট্রাভেল বিহেভিয়ার বোঝার জন্য হচ্ছে কিছু এক্সটার্নাল ফ্যাক্টরও আমরা গ্রোথ ফ্যাক্টর মডেলিং করার সময় কনসিডার করতে পারি তো আমরা বলছিলাম যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কি কি হইতে পারে কস্ট হইতে পারে টাইম হইতে পারে আর কি হইতে পারে কমফোর্ট হতে কমফোর্ট হইতে পারে একটা জিনিস মাথায় রাখবেন ট্রান্সপোর্টেশনে আপনি সবকিছু অ্যাজ এ কস্ট ফাংশন হিসেবে চিন্তা করেন কি চিন্তা করেন কস্ট সবকিছু চিন্তা করেন আপনি কস্টে আপনি যখন চিন্তা করতেছেন টাইম ওই টাইমটাও চিন্তা করতেছেন আসলে কত কষ্ট হচ্ছে ওই হিসাবে আপনি যখন চিন্তা করতেছেন কমফোর্ট বা কনভেনিয়েন্স বা সেফটি ওইটাও চিন্তা করতেছেন কত কষ্ট হচ্ছে তার উপর বেস করে আপনি যদি বেশি সেফলি ট্রাভেল করতে চান বেশি টাকা লাগবে আপনি যদি কম সেফলি ট্রাভেল করতে চান কম টাকা লাগবে আপনি যদি কম সময়ে ট্রাভেল করতে চান বেশি টাকা লাগবে আপনি যদি অনেক সময় নিয়ে ট্রাভেল করতে চান তাহলে কি কম টাকাতেও পারবেন মানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ আমরা সবকিছু অ্যাজ এ ফাংশন অফ কস্ট চিন্তা করি খরচ কতটা কি বোঝা গেছে জি স্যার। আচ্ছা দেখেন এখানে হচ্ছে দেখেন কিছু বলা আছে যে দিস কস্ট এলিমেন্ট মে বি কনসিডার্ড ইন টার্মস অফ ডিসটেন্স টাইম অর মানি ইউনিট তার মানে হচ্ছে এই যে কস্ট এই কস্টটাকে আপনি অ্যাজ এ ডিসটেন্স হিসেবেও চিন্তা করতে পারেন টাইম হিসেবেও চিন্তা করতে পারেন মানি বা টাকা হিসেবেও চিন্তা করতে পারেন তার মানে ট্রান্সপোর্টেশনে এই যে কস্ট সিআইজে আমি যদি আই এর মান 1 আর জে এর মান 2 লিখি এই সিআইজে তে তার মানে কি মানে হচ্ছে 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোনে যাইতে কি পরিমাণ টাকা লাগে
পরিমাণ কস্ট হচ্ছে। আমি যদি এই CIJ এর জায়গায় C12 লিখি, এই কথাটার মানে কি? 1 নাম্বার এক জোন থেকে নম্বরটা 2 নাম্বার জোনে যেতে আমার কি পরিমাণ কস্ট হচ্ছে, এবং এই কস্টটা হচ্ছে আসলে ডিসটেন্স, টাইম এবং মানি, এই তিনটার একটা ফাংশন। এখানে আপনি ডিসটেন্সও আনতে পারেন, টাইমও আনতে পারেন, মানিও আনতে পারেন। ঠিক আছে, এই যে আমি একটা বড় ইকুয়েশন লিখছি, অনেক কিছু লিখছি এই ইকুয়েশনটা। কথা কি বোঝা গেছে? আচ্ছা, and this is normally referred as the generalized cost of travel। মানে এই যে CIJ, এটা হচ্ছে আপনার একটা জেনারেলাইজড ফর্ম, একটা কস্ট ফাংশন, যেটা হচ্ছে আপনি এখানে মানি, টাইম, ডিসটেন্স সবই আনতে পারেন। এবং এটা কিভাবে লেখা হয়? এটা হচ্ছে এই যে CIJ সমান সমান হচ্ছে A1 TIJ to the power V, A2 TIJ to the power W, A3 TIJ to the power T, অনেক কিছু আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে। এটার মানে বুঝি নাই, এখন বুঝবো। দেখেন, where TIJV is the in vehicle travel time between I and J। মানে I যদি হয় 1 আর J যদি হয় 2, জোন 1 থেকে জোন 2 তে যাইতে, এটা ধরলাম 1, এটা ধরলাম হচ্ছে 2, জোন 1 থেকে জোন 2 তে যাইতে ইন ভেহিকল ট্রাভেল টাইম, মানে আপনার গাড়িতে কতক্ষণ থাকা লাগে, এই টাইমটা হচ্ছে কি TIJ, উপরে হচ্ছে একটা ভি দিয়া বুঝাইছে। ইন ভেহিকল, এই ভি কি? ভি হচ্ছে মানে ভেহিকল, মানে হচ্ছে জোন, এই দেখেন TIJ টু দি পাওয়ার ভি মানে হচ্ছে জোন 1 থেকে জোন 2 তে যাইতে আমি যদি I এর মান ধরি 1 আর J এর মান ধরি 2, তাহলে জোন 1 থেকে 2 তে যাইতে আমার ইন ভেহিকল ট্রাভেল টাইম, মানে গাড়িতে কতক্ষণ থাকা লাগে, বাসে কতক্ষণ বসে থাকা লাগে, এটাই হচ্ছে কি TIJ টু দি পাওয়ার ভি। বোঝা গেছে? TIJ টু দি পাওয়ার W হচ্ছে কি? ইজ দ্য ওয়াকিং টাইম টু এন্ড ফ্রম স্টপ। মানে হচ্ছে আপনি জোন 1 থেকে 2 তে যখন আসছেন, আপনি ধরলাম বাসে আসছেন, বাট জোন 1 এ আপনার বাসা, আর তাহলে জোন 2 এর বাসা। এখন আপনি তো আপনার বাসার থেকে বাইরে হয়ে ডাইরেক্ট লাফ দিয়ে বাস উঠতে গেছেন না স্যার। আপনার বাসার থেকে বের হয়ে হাইটা বাস স্ট্যান্ডে যাওয়া লাগছে না? জি স্যার। আচ্ছা, আপনি বাসে করে জোন 2 থেকে পৌঁছাইলেন, জোন 2 থেকে আপনি বাস থেকে লাফ দিয়ে নাইমা লাফ দিয়ে কি আত্মীয় বাসায় ঢুকে গেছেন? না স্যার। আপনার কি জোন 2 তে বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আত্মীয় বাসায় যাওয়া লাগছে না? জি স্যার। এটা হচ্ছে দেখেন TIJ টু দি পাওয়ার W হচ্ছে ইজ দ্য ওয়াকিং টাইম টু এন্ড ফ্রম স্টপ, মানে বাস স্টপে বাসা থেকে যাইতে কতক্ষণ লাগতেছে এবং বাস স্টপ থেকে আত্মীয়ের বাসায় যেতে কতক্ষণ লাগতেছে, এটা হচ্ছে কি TIJ টু দি পাওয়ার W ইজ দ্য ওয়াকিং টাইম টু এন্ড ফ্রম স্টপ, মানে বাস স্টপ থেকে যাইতে এবং বাস স্টপে আসতে কতক্ষণ লাগতেছে। ঠিক আছে? জি স্যার। TIJ টু দি পাওয়ার V কি ছিল? ট্রাভেল টাইম ইন ভেহিকল, মানে হচ্ছে আমি যতক্ষণ গাড়িতে বসে আছি ওই ট্রাভেল টাইমটা, যতক্ষণ আমি আসলে অ্যাকচুয়ালি ট্রাভেল করতেছি। আর TIJ টু দি পাওয়ার W কি? এটা হচ্ছে যতক্ষণ আমার বাস স্ট্যান্ডে হাঁটা লাগতেছে, বাস স্ট্যান্ড থেকে হাইটা আসা লাগতেছে এবং বাস স্ট্যান্ড থেকে হাইটা বাসায় যাওয়া লাগতেছে, এই টাইমটা হচ্ছে TIJ টু দি পাওয়ার W। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে TIJ টু দি পাওয়ার T টা কি? এই যে TIJ টু দি পাওয়ার T, এটা কি? এটা হচ্ছে ইজ দ্য ওয়েটিং টাইম এট স্টপ। আপনি যখন বাস স্ট্যান্ডে দাঁড়ায় থাকবেন, আপনি কি দাঁড়ায় থাকার সঙ্গে সঙ্গে আপনার বাস বাসে তুলে নিবে? না স্যার। এরকম কি আপনাদের ভাগ্যের জীবনে কোনোদিন ঘটছে? আপনারা কি এতটাই ভাগ্যবান বা ভাগ্যবতী? মনে করেন বায়ুসে আসবেন, চিন্তা করছেন আধা ঘন্টা লাগে যাইতে, একেবারে আধা ঘন্টাতে গিয়ে পৌঁছাবো, তো শাসনকে সাথে আইসা বাসের জন্য দাঁড়ায় আছেন। কোনোদিন হয়, মাঝে মধ্যে কপাল ভালো থাকলে হয়, বাট এরকম 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 1 মিনিট দাঁড়ানো লাগে না, এরকম কোনোদিন হইছে? হইছে, হয়তো একদম লাস্ট মোমেন্টে দৌড়তে দৌড়তে বাস ধরে ফেলছে, বাসে ধরছি স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এরকম হওয়া উচিত না, কারণ এরকম উঠতে গিয়ে কিন্তু বাস থেকে পড়তে পারতেন, অ্যাক্সিডেন্ট হইতে পারতো। উচিত ছিল কি যে আমি বাস স্ট্যান্ডে দাঁড়াবো, শান্তি মতো বসবো, 2 মিনিট 3 মিনিট ওয়েট করবো, বাস আসবে, বাস আসতে ধীরে উঠবো, এটাই তো উচিত ছিল, নরমাল প্র্যাকটিস। কোনটা নরমাল প্র্যাকটিস? আপনি বাসে ধরতে ধরতে লাস্ট মোমেন্টে বাসে লাফ দিয়ে উঠে গেছেন, এটা নরমাল প্র্যাকটিস? নাকি বাস স্ট্যান্ডে 2-3 মিনিট বসছেন শান্তি মতো, হাওয়া বাতাস খাইছেন, তারপর বাস আসছে, এটা নরমাল প্র্যাকটিস? কোনটা নরমাল প্র্যাকটিস? হাওয়া বাতাস খেয়ে স্যার হ্যাঁ, কমফর্ট ফিল করে তারপর ওঠাতে। তার মানে বাস স্ট্যান্ডে আপনার তো কিছু সময় ওয়েট করা লাগতেছে, তাই না? জি স্যার। এই ওয়েটিং টাইমটা, মানে বাস থেকে বাসের জন্য আপনি যতক্ষণ ওয়েট করতেছেন, বাস থেকে নেমে আপনি যতক্ষণ ওয়েট করতেছেন, এই টাইমটা হচ্ছে কি? এই টাইমটা হচ্ছে এই যে TIJ টু দি পাওয়ার T ইজ দ্য ওয়েটিং টাইম এট স্টপ, মানে বাস্তবে আপনার কতক্ষণ বাসের জন্য ওয়েট করা লাগছে। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনে, এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, মানে আমি লিখি নাই, ওরাই লিখছে, এই ইকুয়েশনে হচ্ছে আপনার এই
এই টিআই জে টু দি পাওয়ার ভি, টিআই জে টু দি পাওয়ার ডাব্লিউ, টিআই জে টু দি পাওয়ার টি, এই তিনটা টার্মের মানে কি আমরা বুঝছি না? জি স্যার। টিআই জে টু দি পাওয়ার ভি কি ছিল? যতক্ষণ গাড়িতে ট্রাভেল করতেছি ওই টাইমটা। টিআই জে টু দি পাওয়ার ডাব্লিউ কি ছিল? যতক্ষণ আমার বাস স্টপে হাইটে আসতে টাইম লাগতেছে এবং বাস স্টপে হাইটে যাইতে টাইম লাগতেছে এই টাইমটা। আর টিআই জে টু দি পাওয়ার টি কি ছিল? এটা হচ্ছে ওয়েটিং বাস টাইম। স্টপে কতক্ষণ আমার বসে থাকা লাগতেছে গাড়ির জন্য, এই টাইমটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে এখানে এটা কি, এই যে টি এন আই জে, টি আই জে তো ইজ এ ওয়েটিং টাইম। আচ্ছা, এফ আই জে বলছে ইজ দ্য ফেয়ার চার্জ। দাঁড়ান দেখি, এটার উপরে কোনো পাওয়ার তো আর কিছু দেয়া নাই। টি আই জে টু দি পাওয়ার টি বলা আছে ইজ দ্য ওয়েটিং টাইম এন্ড স্টপ। এফ আই জে ইজ দ্য ফেয়ার চার্জ টু ট্রাভেল বিটুইন আই এন্ড জে। আচ্ছা, এই যে এফ আই জে এটা দেখতে, এটা যদি কিছু বলা না থাকে তাহলে কেন বলবো? এটা আমিও বুঝতেছি না এটা আসলে কি জিনিস। আচ্ছা, চিন্তা করুন একটু পরে, দাঁড়ান। এই এফ আই জে দেখতেছেন না, এফ আই জে, এখানে এফ আই জে হচ্ছে ইজ দ্য ফেয়ার চার্জ টু ট্রাভেল বিটুইন আই এন্ড জে, মানে হচ্ছে আপনার জোন 1 থেকে জোন 2 তে যাইতে কি পরিমাণ ভাড়া লাগতেছে, বাসে কি পরিমাণ ভাড়া দেওয়া লাগতেছে, এটা হচ্ছে কি এফ আই জে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এখানে একটা সাই জে, একটা সাই জে আছে। সাই জে ইজ দ্য পার্কিং কস্ট এট দ্য ডেস্টিনেশন। সাই জে মানে কি? সাই জে মানে হচ্ছে আপনি যে জায়গায় গাড়িটা পার্ক করছেন ওই পার্কে আপনার পার্কিং করতে একটা টাকা দেওয়া লাগবে না? জি স্যার। হচ্ছে সেই পার্কিং কস্ট। ঠিক আছে? আর এই সিগমাটা কি? সিগমা ইজ এ প্যারামিটার রিপ্রেজেন্টিং কনভেনিয়েন্স। সিগমা হচ্ছে কি? এমন একটা প্যারামিটার যেটা দিয়ে আমি কি বুঝতেছি? কমফোর্ট এবং কনভেনিয়েন্স বুঝতেছি। মানে হচ্ছে আমি কোনো একটা মাধ্যমে বা কোনো একটা মোডে, সেটা বাস হইতে পারে, প্রাইভেট কার হইতে পারে, ট্রেন হইতে পারে, ট্রাভেল করার সময় কতটুকু কমফোর্ট এনজয় করতেছি বা ওই মোডটা বা ওই মাধ্যমটা আমার জন্য কতটা কনভেনিয়েন্ট এটা বুঝতেছি আমি সিগমা। ঠিক আছে? জি স্যার। এখানে টি এন আই জে দিয়ে আসলে কি বুঝাইছে বুঝতেছি না। আই জে মানে নাম্বার অফ অরিজিনাল ডেস্টিনেশন হবে নাকি? না, তা মনে হয় না। কারণ এখানে আপনি হিসাব করতেছেন সবকিছু কস্টে। এখানে সম্ভবত এই টিআই যেটা হচ্ছে কোন একটা কস্ট। ঠিক আছে? মানে আচ্ছা, হ্যাঁ। এরকম কোন একটা কস্ট বুঝাইছে, কিসের কস্ট যেহেতু লিখে নাই, আমরা যে কোনো একটা ধরে নিতে পারি বা কিছু না ধরলেও সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার। কারণ এই ইকুয়েশনে তো আমরা আসলে প্রত্যেকটা টার্মের মানে বুঝতেছি, তো এটা বাদ দেন, এটা না বুঝলে প্রবলেম হবে না। জি স্যার। এখানে দেখেন, যেটা দেখেন যে A1 A2 A3 A4 A5 A6 যে এই ভ্যালুগুলো আছে, এগুলো হচ্ছে ওই যে বলছিলাম না যে আমরা ক্যালিব্রেশন করব বা প্যারামিটার গুলা ঠিক মানে ঠিক একটু ক্যালিব্রেট করতে হবে, কিছু প্যারামিটার আছে। জি স্যার। এই A1 A2 A3 A4 A5 এগুলো হচ্ছে ওয়েটেজ ফ্যাক্টর, মানে আপনি হচ্ছে কোন জিনিসটাকে কতটা গুরুত্ব দিবেন। দেখেন, মনে করেন আমি এই ইকুয়েশনটা ডেভেলপ করতেছি মুস্তাফিজের জন্য। আমি যখন ওর জন্য ডেভেলপ করব, ওর জন্য কি ইন ভেহিকেল ট্রাভেল টাইমটা বেশি গুরুত্বপূর্ণ, ওয়াকিং টাইমটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি স্টপ মানে স্টপেজে কতক্ষণ ওয়েট করতেছে ওইটা বেশি গুরুত্বপূর্ণ? ওর জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ ওই প্যারামিটারটা আমি বেশি হাইয়েস্ট ভ্যালু রাখবো, আর ওর জন্য যেটা কম গুরুত্বপূর্ণ ওই প্যারামিটারটার ভ্যালু কম হবে। মানে কি বুঝতেছেন? জি স্যার। দেখেন, সাপোজ মুস্তাফিজের জন্য হচ্ছে ও, মাথা আমারও ঘুরাইতেছে, আর ভালো লাগতেছে না আসলে। আল্লাহ, আমার নিজেরই ঘুম আসতেছে। স্যার হচ্ছে ক্লাস শেষ। না, শেষ না। স্যার আপনি কি এখনো তো খাননি? সবাই বড় করে শ্বাস নেন, আবার শ্বাস নেন, ঘুম পেয়ে লাগেছে। স্যার একটু বেশি জোরেই শ্বাস নেন। কে? আসিফ আসিফ স্যার। আপনি আসিফের শ্বাস শুনতেছেন না আমার শ্বাস শুনতেছেন আল্লাহ জানে। স্যার আমি শ্বাস দিও নাই স্যার। আসিফ শ্বাস বন্ধ করে রাখছে ভয়ে। দেখেন, আশা করি সবার ঘুম চলে গেছে, আমারও ঘুম চলে গেছে। এখানে এই যে টিআই যে ডাব্লিউটা ছিল, এটা কি ছিল? এটা হচ্ছে ওয়াকিং টাইম, মানে হচ্ছে আমার বাসা থেকে বাস স্ট্যান্ডে যাইতে কতক্ষণ টাইম লাগে, এবং বাসার থেকে মানে বাস থেকে নামার পরে ওইখান থেকে হেঁটে হেঁটে আমার বন্ধুর বাসা যেতে কতক্ষণ লাগে, এটা ছিল ওই ওয়াকিং টাইমটা। এখন মুস্তাফিজের জন্য এই ওয়াকিং টাইমটা যদি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় বা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, ওর ভাল লাগে না, ওর বাসার থেকে হাইটা হাইটা বাস স্ট্যান্ডে যাইতে ভালো লাগে না, ওর বিরক্ত লাগে। তাইলে আমি এই A2টার মান মনে করেন অনেক বড় রাখতাম, A2টার মান কি ধরতাম বড়। এখন মনে করেন মুস্তাফিজের জন্য ইন ভেহিকেল ট্রাভেল টাইমটা ইম্পর্টেন্ট না, কোন মনে করেন বাসে বসে 1 ঘন্টা থাকতেও কোনো খারাপ লাগে না, 2 ঘন্টা থাকতেও কোনো খারাপ লাগে না, ও বাসে একটা ঘুম দেয়, ঘুম দেওয়ার দেখে যে ও জায়গা মতো পৌঁছায় গেছে। তাইলে কিন্তু এই ওয়ানের ভ্যালুটা আমি কি করতাম, ধরতাম ছোট ভ্যালু, মানে যেই ফ্যাক্টরটা বেশি ইম্পর্টেন্ট ওইটার প্যারামিটারের ভ্যালু হবে বড়, আর যে ফ্যাক্টরটা কম ইম্পর্টেন্ট ওইটার প্যারামিটারের ভ্যালু কি হবে, ছোট।
আশা করি এতটুকু মানে আজকের জন্য যথেষ্ট। এই জেনারেলাইজড কস্ট ফাংশন বোঝার জন্য আমরা যখন গ্রোথ ফ্যাক্টরের অঙ্ক করবো তখন এটা আরো ভালো মতো বুঝবো। আমরা একটু সামনের দিকে আগাই, নাহলে আজকে এখানেই দেখা যাবে যে সবাই ঘুমিয়ে যাবে। দেখেন গ্রোথ ফ্যাক্টর, এই যে দেখেন যে গ্রোথ ফ্যাক্টর মডেল হচ্ছে, আমরা এখন শুরু করতেছি গ্রোথ ফ্যাক্টর মডেলিং ভালো মতো। এই গ্রোথ ফ্যাক্টর মডেলিং হচ্ছে 2 রকমের হয়, ঠিক আছে? কয় রকমের হয়? 2 রকমের। 2 রকমের হয়। আরে খোদা, আপনারা কি হোয়াইট বোর্ড দেখতেছেন আবার না দেখতেছেন না? চলে গেছে স্যার। এখন আবার আসছে না? জি স্যার। জি স্যার এখন আসছে। T1 T2 T0 এমন জিনিস ডাউনলোড করছি যে বোর্ড যেমন আসলে মুসা লাগে, এখানে এমনি মুসা লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আমি কাউরে বলতে পারছি না বোর্ডের থেকে মুসা দেন। আচ্ছা দেখেন, জানি বলতেছিলাম, হ্যাঁ গ্রোথ ফ্যাক্টর মডেল হচ্ছে, আমরা তো আজকে দেখছি যে ট্রিপ ডিস্ট্রিবিউশনে কয় রকম মডেল আছে? 2 রকমের মডেল আছে। একটা কি, একটা হচ্ছে গ্র্যাভিটি, একটা হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর। তো গ্রোথ ফ্যাক্টর মডেল হচ্ছে আবার 2 রকমের, ঠিক আছে? এই গ্রোথ ফ্যাক্টর মডেল হচ্ছে আবার 2 ধরনের। একটা হচ্ছে সিঙ্গলি কনস্ট্রেইনড, আপনারা টেনশন করেন না, আজকে ক্লাস আর বেশিক্ষণ নিব না, মানে দরকার হলে আজকে ম্যাথ বোঝাবো না, নেক্সট ক্লাসে ম্যাথ বোঝাবো। এই ওডি ম্যাট্রিক্স কেমনে জেনারেট করতে হয় এটা তো বুঝছেন? জি স্যার। দরকার হলে ভিডিওটা আরেকবার দেখেন, তাহলে নেক্সট ক্লাসে ম্যাথ করার সময় আমাদের জন্য সুবিধা হবে। কি লেখেন? সিঙ্গলি কনস্ট্রেইনড। আপনারা বিম ডিজাইন করার সময় সিঙ্গলি রেইনফোর্স বিম, ডাবলি রেইনফোর্স বিম ডিজাইন করছেন না? জি স্যার। ওই সিঙ্গলি ডাবলি লিখতেছি, আর এটা হচ্ছে ডাবলি কনস্ট্রেইনড। আমি ভুল লিখছি, এটা রেস্ট্রেইন লিখছি, এটা হচ্ছে কনস্ট্রেইনড হবে আসলে, ডাবলি কনস্ট্রেইনড। এই কনস্ট্রেইনড কথাটার মানে কি বলেন তো? স্যার ধ্রুব স্যার। সাপোর্ট। আপনারা আটকানো টাইপ। সিঙ্গলি কনস্ট্রেইনড বিম মানে কি? একদিকে সাপোর্টেড। আর ডাবলি কনস্ট্রেইনড বিম মানে কি? দুই দিকে সাপোর্ট সাপোর্টেড। করছিলেন না? জি স্যার। এরকম কিছু পড়ছিলেন না? জি স্যার। আচ্ছা এবার দেখেন, সিঙ্গলি এটা রেস্ট্রেইনড হবে না, এটা হবে কনস্ট্রেইনড। আমি ভুল লিখছি, এখানে তো লিখছি ঠিক মতো দেখে নিয়েন যে সিঙ্গলি কনস্ট্রেইনড গ্রোথ ফ্যাক্টর মডেল আর হচ্ছে ডাবলি কনস্ট্রেইনড গ্রোথ ফ্যাক্টর মডেল। আচ্ছা দেখেন, সিঙ্গলি কনস্ট্রেইনড কখন বলবো আর ডাবলি কনস্ট্রেইনড কখন বলবো একটু বোঝায় আজকে ক্লাস শেষ। আর 2টা মিনিট একটু ধৈর্য নিয়ে বুঝা থাকেন। এই যে আমি ওডি ম্যাট্রিক্স বানাইছিলাম, এই মনে করেন আমার রো ছিল আর এই ছিল হচ্ছে কলাম, ঠিক আছে? এই রো বরাবর এই ঘরগুলোতে আমি কি বসাচ্ছিলাম? নাম্বার অফ অরিজিন বসাচ্ছিলাম না, মানে কোন জোন থেকে কতগুলো টিপ অরিজিন হচ্ছে। জি স্যার। আর এই কলাম বরাবর এই ঘরগুলোতে আমি কি বসাচ্ছিলাম? ডেস্টিনেশন। কোন জোন কতগুলা জোনের জন্য, মানে কতগুলা জোন থেকে কোন জোন কতগুলা ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, মানে কোন জোন হচ্ছে কতগুলা ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে। সহজ বাংলায় বললে এখান থেকে হচ্ছে কি কোন জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে, এই রোর ভ্যালুগুলো থেকে বুঝতেছিলাম। আর কলামের ভ্যালুগুলো থেকে বুঝতেছিলাম কি কোন জোন কতগুলা মানে ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে বা কতগুলা ট্রিপের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, এটাই তো বুঝতেছিলাম, তাই না? জি স্যার। দেখেন এখন আপনি মনে করেন বেজ ইয়ারের জন্য এই ভ্যালুগুলো পাইছেন, এরকম টেবিল বানাইছেন। কিসের জন্য বানাইছেন? কিসের জন্য বানাইছেন? রেসিয়ার জন্য। বেজ ইয়ারের জন্য। দেখেন তো এই আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম হচ্ছে ওডি ম্যাট্রিক্স। আর দেখেন তো বেজ ইয়ারের জন্য আপনি একটা এরকম টেবিল বানাইছেন। এই টেবিলটা ইউজ করে আপনি ফিউচার ইয়ারের জন্য কি এই কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে বা কতগুলো জোন থেকে কি ওআই ও মানে ওআই ডিআই এই মানগুলো হচ্ছে কিসের জন্য আপনি বাইর করবেন? ফিউচার ইয়ারের জন্য বাইর করবেন, ঠিক আছে? আপনার কাছে মনে করেন একটা গ্রোথ ফ্যাক্টরের মান দেয়া আছে, এখন বলা থাকবে যে ওই গ্রোথ ফ্যাক্টরটা এক্স্যাক্টলি এই অরিজিন গুলাকে প্রেডিক্ট করতে পারে, তাইলে অথবা কি এই ডেস্টিনেশন গুলাকে প্রেডিক্ট করতে পারে। যদি আপনাকে বলা থাকে যে গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে শুধুমাত্র অরিজিন গুলাকে প্রেডিক্ট করতে পারে, তাহলে ওইটা হচ্ছে কি সিঙ্গলি রেস্ট্রেইনড গ্রোথ ফ্যাক্টর মডেল। বুঝিনি স্যার। আপনাকে যদি বলে দেয়া থাকে একটা গ্রোথ ফ্যাক্টরের ভ্যালু মনে করেন আপনাকে আমি দিয়ে দিলাম, গ্রোথ ফ্যাক্টর হচ্ছে মনে করেন ছোট হাতের f = 1, একটা গ্রোথ ফ্যাক্টরের মান আপনাকে দেয়া থাকবে বা আমি আপনাকে বলে দিলাম, এবং আমি আপনাকে এটাও বলে দিলাম এই গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে ফিউচার ইয়ারে কি পরিমাণ ট্রিপ অরিজিনেটেড হবে,
মানে বেজ ইয়ারে যে ট্রিপগুলা কি হচ্ছে অরিজিনেটেড হচ্ছে, এই ঘরগুলা কি অরিজিনেটেড ঘর না, মানে ঘর না, O1 O2 O3 এর ঘর না এগুলা। জি স্যার। তো যদি আপনাকে বলে দেয়া থাকে যে এই গ্রোথ ফ্যাক্টরটা ইউজ করে, এই যে 1 এটা ইউজ করে, এটা 1 এটা মনে করেন 1.2, এই 1.2 ইউজ করে তুমি হচ্ছে ফিউচার ইয়ারের টেবিলের এই ভ্যালুগুলা, এই O1 O2 O3 O4 এর ভ্যালুগুলো ঠিক মতো বাইর করতে পারবা। বা এই গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে ফিউচার ইয়ারের জন্য কাজ করে, কার জন্য কাজ করে, এই O1 O2 O3 O4 এর জন্য কাজ করে, ঠিক মতো কাজ করে। সে কিন্তু D1 D2 D3 D4 এর জন্য ঠিক মতো কাজ করে না। তাইলে আপনি বুঝবেন এই গ্রোথ ফ্যাক্টর মডেলটা হচ্ছে সিঙ্গলি কনস্ট্রেইনড গ্রোথ ফ্যাক্টর মডেল। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি আপনাকে বলা থাকতো এই গ্রোথ ফ্যাক্টরটা ফিউচার ইয়ারে কেবলমাত্র এই D1 এই D2 D3 D4 এগুলাকে ঠিকমতো প্রেডিক্ট করতে পারে, কিন্তু O1 O2 O3 O4 কে পারে না, তাইলে এটা কি মডেল হইতো? সিঙ্গলি স্যার। তাইলেও কিন্তু সিঙ্গলি হইতো। জাস্ট একবার হচ্ছে সিঙ্গেল স্যার। অরিজিন কনস্ট্রেইনড বা অরিজিনটাকে প্রাধান্য দিচ্ছে একবার, আরেকবার প্রাধান্য দিচ্ছি কোনটাকে? ডেস্টিনেশন কে স্যার। ডেস্টিনেশন। এখন আমাকে বলে দেয়া থাকবে যে আমার এই সিঙ্গলি কনস্ট্রেইনড গ্রোথ ফ্যাক্টরটা কি ঠিকমতো অরিজিনকে বাইর করতে পারতেছে না, ঠিকমতো ডেস্টিনেশনকে বাইর করতে পারতেছে না, বলে দেয়া থাকে। ওই বলে দেওয়ার উপর বুঝে আমাকে কি করতে হবে আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো আসলে আমরা কি করব। আরেকটা জিনিস দেখেন, ডাবলি কনস্ট্রেইনড কখন? যখন হচ্ছে এই গ্রোথ ফ্যাক্টরটা অরিজিন দুইটা কাজ করবে। দুইটাকেই ঠিকমতো বাইর করতে পারে, তখন হচ্ছে ডাবলি কনস্ট্রেইনড বাট ডাবলি সাপোর্টেড। ঠিক আছে? আল্লাহ, আশা করি বুঝতে পারছেন মানে সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল কি জিনিস আর ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল কি জিনিস, বুঝতে পারছেন না? জি স্যার। জি আমরা স্যার। নেক্সট ক্লাসে হচ্ছে এটা ম্যাথ দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।